সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয়টি রেখেছি বাংলা ভাষার ব্যবহারে কোথায় আমরা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার সাথে স্টুডিওতে আজকে আলোচক হিসেবে যুক্ত আছেন ডক্টর সাইমন জাকারিয়া, লেখক, গবেষক ও উপপরিচালক বাংলা একাডেমি। তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। আজকে যুক্ত আছেন নুরুন নবী শান্ত, কথা সাহিত্যিক ও অনুবাদক। দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আজকে আপনারা আমাকে সময় দিয়েছেন এর জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি আলোচনাটা একটা বিষয় আজকে নির্ধারণ করেছি, সেই বিষয়টা নিয়েই আমি পুরো আলোচনাটা চালিয়ে যেতে চাই। সেটা হলো যে বাংলা ভাষার ব্যবহারে কোথায় এখন আমরা। আমি যদি শুরুতেই বলি যে আমরা ২১-এর চেতনার কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। সাইমন জাকারিয়া, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। কিন্তু ২১-এর যে চেতনা, সেটিকে আমরা কতটুকু, মানে এটি কি শুধুই এখন পোশাকি একটা চেতনা, আমরা ভেতর থেকে লালন করা বা ভেতর থেকে ধারণ করা, এইটি কি করতে পেরেছি কিনা? সাইমন জাকারিয়া। এটা খুব সাংঘাতিক একটা প্রশ্ন করেছেন। আমি সাংঘাতিক বলছি এই জন্য যে আসলে আমরা আমাদের সময়কালে যদি তাকাই, তাহলে ভাষার প্রতি যে প্রেম, মাতৃভাষার প্রতি যে প্রেম, সেটা আমরা তেমনভাবে আর এখন প্রকাশ্যমান কোথাও দেখি না। প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, ব্যক্তি পর্যায়ে হোক, সেটা খুব কম দেখা যায়। মাতৃভাষা বলতে শুধুমাত্র যে বাংলা ভাষার কথা বলছি তাও নয়। মাতৃভাষার পাশাপাশি কিন্তু বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে, বিভিন্ন এথনিক কমিউনিটির ভাষা আছে। প্রত্যেকেই কিন্তু তার ভাষা নিয়ে বিভিন্ন রকম জড়তার ভিতরে আছে। যারা আমাদের এথনিক কমিউনিটি আছে, তারা তাদের ভাষায় কিন্তু কথা বলতে পারছে না বা শিক্ষা নিতে পারছে না। আমরা যারা মাতৃভাষায় বাংলায় যারা কথা বলি, তাদেরও কিন্তু রিজনাল বিভিন্ন ভাষার রূপ আছে। সিলেটের লোকজন এক ধরনের কথা বলে, চট্টগ্রামের লোকজন এক ধরনের কথা বলে, বরিশালের এক ধরনের কথা বলে। সেই জায়গাগুলোকেও কিন্তু মূল্যায়ন আমরা করতে পারিনি। আর যদি মূল ধারার বাংলা ভাষার কথা বলেন, সেই জায়গাটাও কিন্তু আমরা স্পষ্টত এখন পর্যন্ত প্রশাসনিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে সর্বব্যাপী গ্রহণযোগ্য করে তুলতে পারিনি। এখনও আমরা যখন আইনের কথায় আসি, তখন কিন্তু আমাদেরকে একটা ইংলিশ আইন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়, ইংরেজি আইন অনুযায়ী। সেই জায়গা থেকে আমাদের জীবনাচারের প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা ভাষার যে মর্যাদা থাকার দরকার ছিল, ২১-এর যে সংগ্রামীরা, ভাষা সংগ্রামীরা, ভাষা সৈনিকরা বা যারা জীবন দিয়েছিলেন, তারা যে আবেগ থেকে এবং যে স্বপ্ন থেকে, রাষ্ট্রভাষার যে কনসেপ্ট থেকে জীবন দিয়েছিলেন, শুধু মাতৃভাষার জন্য না, কিন্তু রাষ্ট্রভাষা বাংলা চাই। এখন রাষ্ট্রভাষা কিন্তু একটা বড় ব্যাপার। রাষ্ট্রের ভাষা হতে হবে বাংলা। সেই স্বপ্ন তো আজও আমরা পৌঁছাতে পারিনি। আসলে রাষ্ট্রের সর্বক্ষেত্রে কি বাংলা ভাষার ব্যবহার হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো সেমিনার করি, সিম্পোজিয়াম করি, সেখানেও কিন্তু দেখি যে তখন পুরোটাই ইংরেজি হয়ে যায়। কিন্তু আমরা যদি ইউরোপ আমেরিকায় যাই বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে যাই, এমনকি ভারতেও যদি যাই, সেখানে দেখবেন যে তারা হিন্দিতেই, তাদের নিজেদের যে রাষ্ট্রীয় ভাষা, সেই ভাষাতেই সব কিছু করে। আমি সম্প্রতি হাঙ্গেরিতে গিয়েছিলাম, সেখানে কিন্তু সবকিছু তাদের নিজেদের হাঙ্গেরিয়ান ভাষায় হচ্ছে, অস্ট্রিয়াতে তাদের ভাষায় হচ্ছে, জার্মানে তাদের ভাষায় হচ্ছে। তারা ইন্টারন্যাশনাল কোনো কিছু করলে পরেও কিন্তু সেটা তাদের মাতৃভাষাতেই করেন, ইন্টারপ্রেটার রাখেন। কিন্তু আমরা এখানে স্পিকাররাই ইংরেজিতে কথা বলা শুরু করেন, বা আমাদের সব সাইনবোর্ড থেকে শুরু করে ইনভাইটেশন লেটার, সব ক্ষেত্রে কিন্তু আমরা ইংরেজিতেই সবকিছু দেখি। এটা কেন করি আমরা? আমরা আমাদের ইংরেজিতে দক্ষতা জাহির করার জন্য করি নাকি? আমি জানি না, এটা হীনমন্যতা। আমি মনে করি হীনমন্যতা। মানে আমি ইংরেজি জানি। আমার নিজের জীবনেও এরকম ঘটেছে। আমি ১৭টা দেশে আমি গিয়েছি এবং বিভিন্ন দেশে যে আমি বাংলায় বক্তৃতা করি। কিন্তু বাংলাদেশে আমার নিজের প্রতিষ্ঠানেও পহেলা বৈশাখের দিন কয়েক বছর আগে ইংরেজিতে বক্তৃতা দিতে আমাকে বাধ্য করা হয়েছিল। কারণ সেখানে ৪-৫ জন বিদেশি ছিলেন, বিদেশিরা ছিলেন, কিন্তু সেই বিদেশিরা সবাই কিন্তু বাংলা জানতেন। তারা কিন্তু বলেছেন, না আমরা তো বাংলা বুঝি, সাইমন বাংলাই পড়বে। কিন্তু আমাদের তৎকালীন মহাপরিচালক বলেছিলেন, না এটা ইন্টারন্যাশনাল সেমিনার, এখানে তাকে ইংরেজিতেই বলতে হবে। আমি বললাম, আজকে তো পহেলা বৈশাখ, আজকে আমি বাংলাই বলতে চাই, কিন্তু সেটা আমি পারিনি, আমাকে ইংরেজিতে বলতে হয়েছিল। এইরকম হীনমন্যতার ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। কিন্তু তার ভিতরেও আসার কথা আছে। এখন পৃথিবীতে যদি তাকান, প্রচুর বিদেশিরা কিন্তু বাংলায় চর্চা করেন, বাংলা নিয়ে তারা গবেষণা করেন, বাংলা ভাষা কিন্তু আমাদের থেকে আরো ভালো বলেন, বাংলায় কথা বলেন এবং বাংলায় তারা লিখছেনও।
এবং তারা আমরা 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 দেখি যে যে বিদেশিরা বাংলাদেশে আছেন তাদের মধ্যে এক ধরনের বাংলা জানার আগ্রহ তৈরি হয়েছে, বা আগ্রহ তৈরি হয় বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে জেনে। সেই ইতিহাসটা আসলে কতটুকু, সেই ইতিহাসটা আমরা জানি, সেই বিষয়টি নিয়েও নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। আমি একটু চলে যেতে চাই নুরুন্নবী শান্ত, যেটি বলছিলাম যে একুশের চেতনা কতটুকু ধারণ করতে পেরেছি। একুশের চেতনাকে ধারণ করার আগে তো বাংলাকে ধারণ করতে হবে আমাকে, বা বাংলাকে ভালোবাসতে হবে আমাকে। যে ভাষার জন্য আমার যুদ্ধ, যে ভাষার জন্য আমার এত লড়াই সংগ্রাম, সেই ভাষাটাকেই তো আমার ভালোবাসার একটা বিষয় আছে। কতটুকু বাংলা ভাষাকেই বা আমরা ধারণ করতে পারলাম? আসলে ভাষার প্রতি আমার কতটুকু মমত্ব, কতটুকু প্রেম, সেটা বোঝা যায় যে ভাষাটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। দেখেন, ভাষা ছাড়া তো মানুষ হয় না। আমার ধারণা যে কোনো প্রাণীই হয় না, কারণ পরস্পর একটা যোগাযোগ করতে হয়, সম্পর্ক তৈরি করতে হয়, তো ভাষা লাগে। তার মানে আমাদের একটা ভাষা আছে, সেই ভাষাটাকে আমরা কিভাবে ডিল করি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। দেখেন, 1952 সালে যেটা ঘটলো সেটা তো পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা, এবং তার ফলাফলটা পেতে পেতে কিন্তু 1956 সালে পাকিস্তানের সংবিধানে সংযুক্ত হলো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা এবং উর্দু দুটোই। তারপর আসলে আমরা কি করলাম, মানে এটা হবে, কিন্তু পাকিস্তানের ওই 25 বছরের সময়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল, শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে তো শিশুরা ভাষা শেখে এবং তারপর বড় হয়, তারপর তারা সমাজে আবার ওই ভাষা নিয়ে অন্যান্যদের সঙ্গে কাজ করে, ওই সমসাময়িক প্রজন্মের সঙ্গে। তো তারা দীর্ঘ 25 বছর কিন্তু একটা উর্দু ভাষা প্রভাবিত শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে বড় হয়েছে। তো তারা স্বাধীন বাংলাদেশে এলেন, এবং আমরা যদি দেখি তারও আগে, মানে এই ভাষা নিয়ে এই সংকটটা তো এখন না, মুঘল সময় থেকে রাজদরবারের কাজ কি ভাষায় হতো, বাংলায় তো হতো না। সত্যি কথা বলতে তাদের যেমন হতো না, আবার যারা ব্রাহ্মণ হিন্দু ছিল তাদেরও কিন্তু, বিশেষ করে এই যে পূর্ব বাংলার বিশেষভাবে মুসলমানদের যে ভাষা, সেটাকে তারা উপযুক্ত মনে করতো না। ফলে যদি রাষ্ট্রীয় স্বীকৃতি বলেন, বা যে কাঠামোর ভেতরে এই জাতি বসবাস করে, প্রশাসনিক কাঠামোর ভেতরে, ভৌগোলিক কাঠামোর ভেতরে, সেটার পরিচালনার দায় দায়িত্ব কখনোই বাঙালিরা দীর্ঘকাল ছিল না। মানে ইংরেজরা আসার আগেও 200 বছর ছিল না, আসলে সবাই বাইরের। তো তার একটা প্রভাব তো বাংলা ভাষায় পড়েছে। তো ফলে আজকাল অনেকে বলে যে আচ্ছা, এই ভাষাও তো ফার্সি, ওই ভাষা তো উর্দু থেকে আসা, সেই ভাষা তো আরবি থেকে আসা, তাহলে আমরা কি করব? কেউ তো বলছে না যেটা স্বতঃস্ফূর্তভাবে যে শব্দ ব্যবহার করে আপনি আপনার মনের ভাব অন্যকে প্রকাশ করেন, এবং অন্য যে শব্দটি ব্যবহার করলে আপনি বুঝবেন, সেই শব্দ সবাই খুব সাবলীলভাবে ব্যবহার করছে। সংকটটা হচ্ছে যে 71 সালের পর আমরা যে স্বাধীন বাংলাদেশ হলাম, সেখানে আমরা কি করলাম? রাষ্ট্রভাষা বাংলা, এটা তো বললাম, কিন্তু রাষ্ট্র মানে কি? রাষ্ট্রের তো কতগুলো অঙ্গ আছে না, বিচার বিভাগ আছে, সংসদ আছে। সেখানে আমরা ভাষাটাকে কি করেছি? আমি সংসদে ঢুকতে যাচ্ছি, ধরেন একটা লেখা আছে, যদি কালেমাও লেখা থাকে, লা ইলাহা, এটা তো আরবি ভাষায় লেখা। তো আল্লাহ সব ভাষা বোঝেন পৃথিবীর, এটা প্রত্যেক মুসলমান বিশ্বাস করে, সব ভাষাই তার সৃষ্টি। তাহলে আমাকে আরবি হরফেই লিখতে হচ্ছে কেন? কিংবা বিমানবন্দরে, এগুলো আমি বলছি যে রাষ্ট্রীয় পর্যায়ে একটা চর্চার প্রভাব কিন্তু জনসাধারণের মধ্যে আসলে পড়ে। আর একটা হচ্ছে শিক্ষা। আমাদের এখানে দেখেন, আমরা বলছি বটে একটা সরকারের শিক্ষা ব্যবস্থা আছে, মানে রাষ্ট্রের একটা শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু আমরা খুবই দুর্ভাগা জাতি যে 55 বছর পরেও বাংলাদেশের শিক্ষার একটা বৃহত্তর অংশ এই যে রাষ্ট্রীয় যে শিক্ষা ব্যবস্থা তার বাইরের। সেখানে একটা অংশ হচ্ছে ইংরেজি মাধ্যমের, আর একটা অংশ হচ্ছে আরবি মাধ্যমের। তো দুটো অংশেই কিন্তু ভাষা কি আপনি নিজেও বলছিলেন, সাধু বলছিলেন যে এটা আমাদের পরিচয়ের একটা প্রকাশ। আমাকে অন্য মানুষ বাঙালি বলে, বাংলাদেশের নাগরিক বলে, এই জন্যই তো যে আমি বাংলা ভাষায় কথা বলি। আরও অনেকগুলো চিহ্ন নিশ্চয়ই আমার আছে, প্রধান চিহ্ন হচ্ছে বাংলা ভাষা। কিন্তু সেই বাংলা ভাষা, আমি যদি বাঙালি হই, আমি তো আন্তর্জাতিক মহলে তাহলে আমার একটা জায়গা আছে বাঙালি হিসেবে,
সে আমাকে কোন শব্দে চিনবে, এই প্রশ্নটাই যদি করি, খুব সাম্প্রতিক যে বিতর্কগুলো উঠেছে, ইনসাফ দিয়ে চিনবে নাকি ইনকিলাব দিয়ে নাকি স্বাধীনতা দিয়ে, এই যে প্রশ্নগুলো, এগুলোর সুরাহা তো আসলে এগুলো নিয়ে বিতর্ক এই সময়ে হওয়ার কথা ছিল না। আমরা এখন যে জায়গায় বসবাস করছি, 1971 সালেই এর ফয়সালা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা যখন নিজেরা শাসক হয়ে উঠলাম, আমাদের মধ্যে আমাদেরও কিন্তু ওই শাসকের যে আধিপত্যবাদী প্রবণতা, যে আমি যা চিন্তা করি সেটাই হবে এই জনগণের ভাষা, সেটাই হবে জনগণের অভ্যাস। তার আমার চিন্তা আমি প্রকাশ করব কি দিয়ে? আমার যে যন্ত্রগুলো আছে রাষ্ট্রের বিভিন্ন, যে সেইগুলো যে ভাষায় ক্রিয়া করবে, সেই ভাষাটাই হচ্ছে আমার ভাষা। তাহলে আমি যদি ইংরেজি ভাষায় ক্রিয়া করি বিশেষ জায়গায় এবং বলি না ঠিক বাংলায় এটা প্রকাশ করা যাচ্ছে না, তাই তো? কিংবা আরেকজন যদি বলে যে না এটা তো ঠিক, আমরা তো মুসলমান, তো আমাদের এই শব্দটা চলবে না। আমি জাস্ট ছোট্ট একটা, মাঝে মধ্যে খুব বিভ্রান্তও লাগে, সারা জীবন আমরা রমজান বলেছি, তাই তো? কাজী নজরুল ইসলামের যে রমজান এর ওই রোজার শেষে এলো খুশির ঈদ গাচ্ছি, কিন্তু রোজাকে রোজাই বলছি, ওখানে জয় আছে, কিন্তু রমজানকে কেন রমাদান বলতে হচ্ছে? এই যে আমি ইচ্ছে করে একটু পরিবর্তনটা ঘটালাম, যেটা আসলে জনসমাজের মধ্যে নেই, কিন্তু এটাকেই বলা যেতে পারে ভাষার রাজনীতি। এবং সেই রাজনীতিটা আমি করি, এর সঙ্গে সম্পৃক্ত আসলে যে ক্ষমতার লাইন, সেটাকে আমার আয়ত্তে রাখার জন্য। কারণ এটাই যে হচ্ছে না, কারণ আজকে আমাদের দেশের শিশুরা এত মতবিরোধী জড়িত, কারণ এরা বড় হয় বিভিন্ন জায়গায়, যে ইংরেজি মাধ্যমে পড়ে, সে সাধারণ বাংলা মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ের যে ছেলে মেয়ে, তাদের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হচ্ছে না। যে মাদ্রাসায় পড়ছে, মানে আমাদের তো একটা মাদ্রাসা বোর্ড আছে সরকারি, আলিয়া বা ইবতিদায়ে মাদ্রাসা, এইগুলো। আবার যে কওমি মাদ্রাসায় পড়ছে, তার আবার 7টা বোর্ড আছে, তার মধ্যে আবার নানান রকমের ধরন আছে। এই সব মিলে তো আমাদের একটা খিচুড়ি শিক্ষা ব্যবস্থা। তো এর ভেতর দিয়ে যখন বড় হচ্ছে, এরখানে অর্থনৈতিক অবস্থার ব্যাপার আছে। আমরা জানি যে কারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, কারা কওমি মাদ্রাসায় একদম হোস্টেলে থেকে অনেক কিংবা কিছু কারা ইংলিশ মিডিয়ামে পড়ছে। পড়ে। তো এই যে বিরোধটা আছে, এটার সুরাহা আমরা করতে পারিনি বলে আমাদের বলতেই হচ্ছে যে আমরা আসলে ওই যে 21-এর চেতনা বলে কথাটা বলি, প্রথমত 21-এর চেতনা কথাটা আমাদের মধ্যে পরিষ্কার না, যে এর মানেটা কি। আর দ্বিতীয়ত যদি পরিষ্কার হয়েও থাকে, আমরা এতটাই আত্মঘাতী জাতি, নীরজ চৌধুরী বলেছিলেন যে আমরা এই ভাষাটাকে আসলে এক অর্থে হত্যাই করছি। হত্যাই করেছে। আমি এখানটাতে আপনাকে থামাতে চাই এবং সাইমন জাকারিয়া, আপনার কাছে জনাব নুরুন্নবী শান্তর যে বেশ কিছু কথা আমার খুব ভালো লেগেছে এবং সেই কথাগুলো ধরেই আমি আলোচনাটা করব। সেটা হলো, একরকম আমরা ভাষাকে হত্যা করেছি তিনি বলেছেন। তিনি বলছেন যে আমরা বহির্বিশ্বে আসলে কিভাবে পরিচিত হব, ইনসাফ দিয়ে, ইনকিলাব দিয়ে নাকি স্বাধীনতা দিয়ে। এই যে বিষয়গুলো এসেছে এবং সেই সাথে পাঠ্যপুস্তকে বাংলা ভাষার যে ভাষা আন্দোলনের যে ইতিহাস, সেটিকে আমরা পুরোপুরি আনতে পেরেছি কিনা, একটা বিরতির পরে সেই প্রশ্নগুলো আপনাদের কাছে থাকবে। দর্শক, ফিরছে একটা বিরতির পরে, দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। বাংলা ভাষার ব্যবহারে কোথায় আমরা, এই বিষয়টি নিয়ে অতিথিদের সাথে কথা বলছিলাম। আলোচনায় ফিরতে চাই। ডক্টর সাইমন জাকারিয়া, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গেছিলাম যে আমরা দেখি বিভিন্ন জায়গায় বাংলা ভাষার যে চর্চা হচ্ছে, সেখানে মিশ্রণের একটা ব্যাপার তো আছে। অনেক বিদেশি শব্দ কিংবা অনেক অজানা নতুন শব্দ নতুন করে আমাদের ভাষার মধ্যে ঢুকে পড়ছে।
পড়েছে এবং সেটাকে আমরা চর্চা করছি। এবং সেই সাথে বলা হয় যে পাঠ্যপুস্তকে যে ভাষা আন্দোলনের যে প্রতিফলন সেটি আসলে কখনোই হয়নি। সরকার এসেছে গেছে, কিন্তু এই বিষয়টি নিয়ে কেউই কখনো সোচ্চার ছিল না কিংবা জোরালো ভূমিকা রাখেনি। আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, এটা চমৎকার প্রশ্ন। আসলে আমরা ভাষা আন্দোলনে যে কথাটা বলি, যে ইতিহাসের, যে আপনি যেখানে শেষ করলেন সেখান থেকে আমি শুরু করব। তো ভাষা আন্দোলনের ইতিহাসটা আসলে আমরা এখনো সঠিকভাবে বা পূর্ণাঙ্গ আবেগ দিয়ে, যে আবেগ দিয়ে ভাষা আন্দোলন হয়েছিল, রাষ্ট্রভাষা আন্দোলন, সেই ইতিহাসটাকে নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারিনি। আমরা কিছুদিন আগে ঘটনাক্রমে দেখেছি একজন ভাষা শহীদের ভাস্কর্যের উপরে হাতে ইয়ে দিয়ে আঘাত করে একটা মেয়ে বলছে যে এরা মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু ওটা ভাষা শহীদ এইটা জানে না যে কে ভাষা শহীদ। আমি আজকেই একটি কথা প্রসঙ্গে একজনকে বলছিলাম, আসলে ভাষা শহীদদের ইতিহাসটা প্রকৃত অর্থে জানানো দরকার। বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে যদি ভাষা শহীদদের ভাস্কর্য হতো এবং তাদের জীবনী সম্পর্কে তথ্য থাকতো এবং কেন এই ভাষা আন্দোলনটা হয়েছিল, তাহলে আমার মনে হয় যে একটু চেতনাগত দিক থেকে আমরা ভাষা আন্দোলনের সঙ্গে নতুন প্রজন্ম সম্পৃক্ত হতে পারতো। কারণ এখন দুনিয়া সম্পূর্ণরূপে মোবাইল টেকনোলজির ভিতরে আটকে পড়েছে, সেখানে তো আমরা এটাকে দিতে পারছি না। তাই আমার সামনে যদি থাকে তাহলে আমি অন্তত কিছুটা হলেও জানতে চাইবো, আমি বুঝতে চাইবো যে কেন এই ভাস্কর্যগুলো রাখা হয়েছে। শহীদ মিনারের পাশাপাশি এগুলোও দরকার, কিন্তু বাংলাদেশে তন্ন তন্ন করে খুঁজলে পারো কোথাও ভাষা শহীদদের কোনো ভাস্কর্য পাবেন কিনা আমার সন্দেহ আছে, খুব খুব বিরল। সেক্ষেত্রে ভাষা আন্দোলনের আবেগগত দিকটা জাগ্রত করার জন্য আমরা ব্যর্থ হয়েছি এবং সেটা করা যেতে পারে, একটা প্রস্তাব থাকলো। আর নতুন প্রজন্ম ভাষা ব্যবহারের ক্ষেত্রে, বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে, বাংলা ভাষার একটা চরিত্র আছে। বাংলা ভাষা কিন্তু বহুমাত্রিক, বহু ভাষার শব্দ প্রাচীন কাল থেকে সে নিয়েছে, যেখান থেকে শব্দ আসছে তার নিজের শক্তি দিয়ে সে গ্রহণ করেছে নিজের মতো করে। আরবি শব্দ যদি বাংলা ভাষায় গ্রহণ হয়েছে, সেটা বাংলার মতো করে হয়েছে, সেটা ঠিক আরবির মতো না। শান্ত একটা উদাহরণ দিয়েছে যে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, যে এখানে রমজান শব্দটা বাংলা করণ হয়ে কিন্তু বাংলায় গ্রহণ হয়েছে। তেমনি অনেক শব্দ আমরা পাই, বিশেষ করে আমরা যদি মধ্যযুগ, প্রাচীন যুগ এবং আধুনিক যুগের বিভিন্ন কাব্য, কথা সাহিত্য এসবের ভিতরে যায়, নাটকের ভিতরে যায়, সেখানে দেখব ভাষার ব্যবহারের ক্ষেত্রে অসাধারণ বিষয় আছে। যেমন আমি বিশেষভাবে বলতে চাই যে পাঠ্যপুস্তকে আপনি যেটা বললেন, শুধু ভাষা আন্দোলনের ইতিহাস নয়, একসময় আমরা পড়েছি যেসব বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এই বঙ্গবাণী কবিতাটা বাদ গেল কেন? এই যে ইতিহাসকে আমরা মুছে ফেলতে চেয়েছি সব সময়। এই যে আব্দুল হাকিমের এই কবিতাগুলো বা সৈয়দ সুলতানের কবিতা, আলাওলের কবিতা, এগুলোকে যদি নতুন করে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করা যায়, তাহলে কিন্তু এই জিজ্ঞাসাগুলো আসবে যে দেশি ভাষা যার মনে না জয়, সে নিজ দেশ ত্যাগ করে কেন বিদেশ না যায়। এই কথাগুলো তো আমাদের কবিরা বলেছে, কিন্তু সেই কবিদের কথা, সেটা আজকের কথা না, 52 সালের কথা না, আর তারও 400 বছর আগে এই কথাগুলো কিন্তু আমাদের কবিরা বলেছিলেন। কিন্তু সেখান থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে গেছি। আমাদের আবেগকে, আমাদের ভাষার প্রতি মমত্ব বোধকে মুছে ফেলার জন্য কিন্তু একটি রাজনৈতিক চক্রান্ত চলেছে সব সময়। পাঠ্যক্রম থেকে এই ইতিহাসচারী যেসব কথাবার্তাগুলো ছিল, প্রাচীনকাল থেকে কিন্তু আমরা বাঙালিরা ভাষার জন্য যুদ্ধ করেছি, আমাদের জীবন আচারের জন্য যুদ্ধ করেছি, আমরা দেশের জন্য যুদ্ধ করেছি। যেমন আমরা চর্যাপদে যদি পাই বাঙালি শব্দটা কোথা থেকে আমরা প্রথম পেয়েছি, সেই কথাটাও কিন্তু আজকে এলাকার কোনো ছেলেকে জিজ্ঞাসা করলে বা মেয়েকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, অনেক শিক্ষিতরাও বলতে পারবে না। চর্যাপদের একটা পদে আছে বাজনাবো পাড়ি পখাল বহিও, অদয় বঙ্গালে দেশ লুড়িও, আজই ভুসুক বঙ্গালী ভইলি নিয় ঘরণী চণ্ডালি লেলি। এটা 650 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দের ভিতরে কিন্তু এই পদটা লেখা হয়েছে। এখানে একই সঙ্গে বাঙালির পরিচয় পাচ্ছি, একই সঙ্গে বাংলাদেশের পরিচয় পাচ্ছি। আমাদের দেশের ইতিহাসের প্রাচীনত্ব যদি জানতে হয়, আমাদের বাংলা সাহিত্যের এই উপাদানগুলোকে সামনে আনতে হবে। আমাদের সব থেকে বড় সংকট, সাংস্কৃতিক সব থেকে বড় সংকট যে আমরা ইতিহাসটা জানি না। আমরা ইতিহাসকে সীমিত করেছি, কিন্তু আমাদের ইতিহাস তো 2000 বছরের প্রাচীন। এবং এই দেশের মানুষ কিভাবে
কথা বলতো, কিভাবে গান করত, কিভাবে নাচ করত, কিভাবে নাট্য করত, কিভাবে শিল্পকলার চর্চা করত, সামগ্রিক বিষয়গুলো যদি আমরা ধারণ না করতে পারি। আমি ফিরবো অবশ্যই সাইমন জাকারিয়া। আমি একটু নুরুন্নবী শান্তর কাছে চলে যেতে চাই, একটু সংক্ষেপে জেনে আবার বিরতির পর এসে আপনার কাছে শুনবো। সেটি হলো যে এই যে আমরা ভাষার ইতিহাসের কথা বলছি, সেটি আমাদের না জানা থেকে যাচ্ছে। যেমনটা ডক্টর সাইমন বলছিলেন যে ভাষার ইতিহাসকে আমরা অনেকখানি সংকুচিত করে ফেলেছি, একটা সীমার মধ্যে আটকে ফেলেছি, যেখানে আমার ভাষার ইতিহাস আরো বৃহৎ, আরো বিস্তৃত। এটি যদি করতে চাই, মানে এটি যদি করা হয়, তাইলে তো আসলে এত চেতনার কথা বলে লাভ নাই, কিংবা বাংলা ভাষার চর্চার কথা বলে লাভ নাই, সবকিছুই তো রাষ্ট্রাচারের অংশ হয়ে যাচ্ছে, এমনটা নয় কি? সংক্ষেপে জানি, আবারও বিরতির পরে এসে জানবো। একেবারে ঠিকই বলেছেন যে আসলে আমরা কি করব, মানে মানুষ কিভাবে ভাষাটাকে ব্যবহার করবে সেইটা কিন্তু রাষ্ট্র চাইলেই সবসময় মানুষের উপর চাপিয়ে দিতে পারবে না। এই যে আপনি বলছিলেন যে পরিবর্তন হচ্ছে ভাষায়, শুধু ভাষা নয়, যে কোনো ভাষাকে আমরা একটা বিমূর্ত সম্পদই যদি বলি, এটা কিন্তু পরিবর্তনশীল, বদলাবে। কিন্তু ওই যে বদলানোর তো একটা পরম্পরা আছে, তাই না? হঠাৎ করে কিন্তু বদলায় না, খুব ধীরে, চোখে পড়ে না সহসা। কখন চোখে পড়ে? যখন আমি এই বদলানোর কাজটা আরোপ করতে চাই আমার প্রয়োজনে, যে আমি কিরকম চাই। ধরেন আমি যদি বলি যে বলতে হয় আসলে এইভাবে হয়তো ব্যবহার করতে চাই না, বিশেষ করে আমরা যারা রাজনীতি করি না, কিন্তু গত সরকারের আমলে, অতীত সরকারের আমলে আপনার এসএসসি এবং এইচএসসির পরীক্ষায়, বিশেষ করে বাংলার ক্ষেত্রে কিন্তু আপনি যারা শিক্ষকতা করেন জিজ্ঞেস করে দেখবেন, বোর্ড থেকে চিঠি দিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয় বানান ভুলের জন্য নম্বর কর্তন করার দরকার নেই। কারণ হচ্ছে যে আমাদের অনেক পাস লাগবে, অনেক বেশি পাশের হার বাড়াতে হবে। এই যে একটা নগ্ন প্রতিযোগিতা শুরু হলো, যেটাতে কি হলো, ওই প্রজন্ম যারা বেড়ে উঠলো পরবর্তীতে, আজকে যারা বিভিন্ন অফিস আদালতে কাজ করছে, সাংবাদিকতা করছে, আপনি তাদের কোনো লেখার বানান যদি লক্ষ্য করেন, এবং অনেক গর্বের সঙ্গে কিন্তু আজকাল একটা বলারও রেওয়াজ লক্ষ্য করছি কবি সাহিত্যিকদের মধ্যেও, এমনকি যে বানান যদি দীর্ঘইকার রস্যইকার এগুলো কোনো ব্যাপারই না, তাহলে কয় রস্যই আর কয় দীর্ঘই একই অর্থ ব্যবহার করতে না পারলেও যখন আমি ওই কথাটা বলছি ওই জায়গা থেকে, কারণ আমি তো শিখে আসিনি, ভুল করে এসেছি, নম্বর পেয়েছি, সুতরাং আমি ধরে নিয়েছি যে ঠিক আছে, এটাই সঠিক। বানানের ভুল বলে কিছু হয় না। ওই রকম একটা জায়গায় কিন্তু আসলে এটা যে একটা দীর্ঘ ষড়যন্ত্র, এটা একটা সাংস্কৃতিক ষড়যন্ত্র বলা যেতে পারে, যেটা আমরা আসলে উপেক্ষা করেছি, আমরা লক্ষ্য করিনি, দেখিনি, যে আমার নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আমি প্রজন্মের পর প্রজন্মকে ভাষার জায়গা থেকে ধ্বংস করে দিলাম। এবং এইটার একটা মানে খুব নেতিবাচক ফল কি আমরা বর্তমান প্রজন্ম যেটি আছে, মানে আমাদের পরবর্তী যে প্রজন্মটি, সেই প্রজন্মটি ভোগ করছে কিনা। এবং আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে যারা এই বয়সের ছেলে মেয়ে, উঠতি বয়সের ছেলে মেয়ে যারা আছে, তারা আসলে প্রজন্ম আছে, তারা ঠিক মতো বাংলাটা বলতে পারছে না, বাংলা ইংলিশ মিলিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, এবং সেটা আসলে মানে আমি একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে নিশ্চয়ই আপনাদের কাছে আরো বিস্তারিত জানবো। দর্শক, একটা বিরতি নিই, দেশ সাম্প্রতিকে চেক করি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনায় ফিরতে চাই বাংলা ভাষার ব্যবহারে কোথায় আমরা, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমি এই অংশে নুরুন্নবী শান্ত আপনাকে যুক্ত করতে চাই শুরুতেই, এবং যেমনটা একটা প্রশ্ন রেখে গেছিলাম, মানে এই যে ভাষা রাজনীতি বা ভাষাকে নিয়ে রাজনীতি করার এক ধরনের প্রবণতা আমরা দেখেছি বিভিন্ন সময়, এর ফলে তার যে একটা নেতিবাচক ফল, সেটি এখনকার যে প্রজন্মটি আছে তারা ভোগ করছে, আমাদের বলতেই হয়। এবং সেই সাথে যদি একটুখানি খেয়াল করি, রাজনীতিতে ভাষার যে অপপ্রয়োগ বা ভাষাকে কুৎসিতভাবে ব্যবহার করার যে প্রবণতা, সেটিও আমরা দেখছি। যেমন অশালীন স্লোগান দেখছি, কিংবা অরুচিকর মন্তব্য, বক্তব্য, এই বিষয়গুলো দেখছি। তার মানে কি ওই যে সংকটটা, সেটিকে আরো গভীর করে তুলছে না নুরুন্নবী শান্ত? আমি একেবারেই সরাসরি ওই জায়গা থেকে শুরু করি। আমরা একটা জিনিস আমাদের রাজনীতির
সংস্কৃতিতে অন্য দলের, অর্থাৎ যে আমার আদর্শের রাজনীতি করে না, তার তার সম্পর্কে কথা বলার ক্ষেত্রে আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা যে শব্দ প্রয়োগ করেন, যে যে ভঙ্গিতে কথা বলেন, বা যে স্বরে আরেকজনকে কি বলে সম্বোধন করেন, তার একটা প্রভাব কিন্তু ছেলে মেয়েদের উপরে পড়ে। কারণ ওগুলো তারা দেখে, টেলিভিশনে দেখে, বিভিন্ন জায়গায় পড়ে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, এখন সর্বত্রই তারা দেখে। আর এটা এটা একটা প্রভাব। আর দ্বিতীয় প্রভাব হচ্ছে যে তারা যে শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে, এবং বিচিত্র শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে চলে এসছে, যেখানে আর সব আছে, শুধু ভাষা শিক্ষাটি নেই। কারণ মনেই করা হয় যে এটা মানুষের জন্মগত একটা সম্পদ, সুতরাং এটা আলাদা করে যত্ন নেওয়ার দরকার নেই। এর যে পরিণতি, সেটা একটা বড় পরিণতি হচ্ছে দেখার কেউ নেই, অভিভাবকত্বটা ছেড়ে দেওয়া হয়েছে, যে তুমি ভুল করলেও ঠিক আছে, তোমাকে আমি নম্বর দিয়ে দিচ্ছি। বাবা মা খুব খুশি যে আমার ছেলে মেয়ে অনেক ভালো রেজাল্ট করছে, শিক্ষা ব্যবস্থাটা ভালো। এরা যে বড় হলো, তো এরা কিন্তু এর পাশাপাশি আরো কিছু জিনিসকে দেখে, টেলিভিশন দেখে, নাটক দেখে, চলচ্চিত্র দেখে, সেগুলোর নাম দেখে, কি ভাষায় নাম রাখা হচ্ছে। বাংলা সিনেমার ইংরেজি নাম রাখছি আমরা, নাটকেরও রাখছি। সেখানে যে ভাষাটা ব্যবহার করছি, সেটাকে এই দোহাই দিয়েই ব্যবহার করছি যে যখন মানুষ কথা বলে রাস্তাঘাটে, তখন তো এইভাবেই বলে। তো সুতরাং আমি যখন একটা নাটক উপস্থাপন করছি, ওইটাকে প্রতিনিধিত্ব করাচ্ছি, সুতরাং আমি এই ভাষাটাই ব্যবহার করব, এটাই ঠিক আছে, তোমাদের ব্যাকরণ আমরা মানি না। তারও একটা প্রভাব আছে। সব মিলে এই এখনকার ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবণতা জন্ম নিয়েছে যে আমি যে শব্দ ইচ্ছা উচ্চারণ করব, আমি রাগ প্রকাশের জন্য, সেটা যেভাবেই হোক, আমার যারা বয়সে বড় কিংবা আমার মা বাবা যত অশ্লীলই মনে করুক, আমি যেহেতু বড় হয়েছি, সুতরাং আমার প্রতিবাদের ভাষা এটা। সেটা কেউ হয়তো ধরে ধরে তাকে শেখায়নি যে দেখ এইটা বলবি, অমুকের অমুকটা ছিঁড়ে নেওয়ার কথাটাই বলবি, না হলে কিন্তু যথেষ্ট প্রতিবাদ হবে না। তো কিন্তু মানা তো করেনি, এবং সম্পর্কটা কিন্তু নাই। আমি যদি আপনাকে চিনি, তাহলে আপনার সঙ্গে কথা বলবো একটা সীমা বজায় রেখে। আর যদি না চিনি, তাহলে কিন্তু আপনি পাশেই আছেন, আমি ফোনে আরেকজনকে যাচ্ছে তাই শব্দটা বলবো, আপনি শুনলে আমার কিছু যায় আসে না। এই জায়গা থেকে আজকে যে ইয়াং জেনারেশনের উত্থানই বলবো, উত্থানটা শুভ হতে পারত। আমাদের সবারই সেরকম একটা স্বপ্ন, একটা প্রত্যাশা ছিল, কিন্তু সেটা শুভ হয়নি। তার একটা লক্ষণ হচ্ছে এই যে ভাষার যে বিপর্যয়। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ নুরুন নবী শান্ত। আমি একটু চলে যাই ডক্টর সাইমন জাকারিয়া আপনার কাছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা দেখি যে বাংলা ভাষাকে যতখানি চর্চা করা হয় কিংবা ভালোবেসে সেটিকে নিয়ে গবেষণা করা হয়, সে তুলনায় বাংলাদেশে তার অবস্থানটা কি, আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানবো, যেহেতু সময় স্বল্প। হ্যাঁ, আমি খুব সংক্ষেপেই বলছি। আসলে সারা পৃথিবীতে কিন্তু বাংলা ভাষা চর্চার একটা দীর্ঘদিনের ইতিহাস আছে। প্রায় 200 বছর ধরেই পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকরা বাংলার প্রাচীন মধ্যযুগের সাহিত্য নিয়ে গবেষণা করে। আমরা দেখেছি বাংলাদেশেরও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসে গিয়েছিলেন, প্যারিস ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চর্যাপদের ভাষা নিয়ে, কাহ্নপাকে নিয়ে। পরবর্তীতে কিন্তু ফ্রান্সে বলেন, আমেরিকাতে বলেন, বা চীনে, জাপানে, বিভিন্ন দেশে কিন্তু বাংলা সাহিত্য, বা ইংল্যান্ডে বাংলা সাহিত্য কিন্তু পড়ানো হয়। তাদের মূল ফোকাসটা কিন্তু থাকে আমাদের প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্য, আর পাশাপাশি থাকে আমাদের লোকায়ত যে সাহিত্য সংস্কৃতি আছে, বিশেষ করে লালন ফকিরের গান এবং আমাদের ভবা পাগলার গান, আমাদের এইসব যে মৌলিক জ্ঞানের অধিকারী, যাদের আমাদের বলে বলা যায়, আমাদের বলা যায়, সেটাকে নিয়ে তারা গবেষণা করেন। এবং অনেক বইও বেরিয়েছে, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, নিউ ইয়র্ক থেকে বেরিয়েছে ডক্টর ক্যারল সলোমনের সিটি অফ মিরর, সংস অফ লালন সাই, বিশাল একটা বই। মাঝ ভান্ডারি গান নিয়ে হান্স হার্ডারের বই বেরিয়েছে জার্মান ভাষায়। এছাড়া আরো বিভিন্ন ভাষায়, যেমন আমাদের ইটালির বন্ধু ডক্টর ক্যারোলা এরিকা লোরেয়া, সে গবেষণা করেছে আমাদের ভবা পাগলাকে নিয়ে। এরকম আরো অনেকে। আমাদের ওয়াজ মাহফিলের সুর এবং কণ্ঠের ব্যবহার নিয়েও কিন্তু পিএইচডি হয়েছে জার্মানে। ম্যাক্স স্টিলে আমাদের বন্ধু, সে পিএইচডি করেছেন। বিশেষ করে আমাদের ওয়াজ মাহফিলে আমাদের লোকায়ত অনেক সুর ব্যবহার করে, তারা প্যারোডি করে সেই গানগুলো প্রচার করে, এবং সেখানে কি পরিবর্তনগুলো ঘটে এগুলো নিয়ে কিন্তু হয়। কিন্তু সেই তুলনায় আপনি যদি দেখেন, বাংলাদেশের মৌলিক জ্ঞান নিয়ে বাংলাদেশের গবেষণা খুব কম হচ্ছে। আমরা চর্চার দিকে সেই মনোযোগ দিইনি। আমাদের লাইব্রেরিতে অসংখ্য
হস্তলিখিত পাণ্ডুলিপি আছে, কুমিল্লার রামমালা গ্রন্থাগারে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, বাংলা একাডেমিতে আছে, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম রাজশাহীতে আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে, এমনকি ব্যক্তিগত পর্যায়েও অনেক সংগ্রহে তো হস্তলিখিত পাণ্ডুলিপি আছে, সেগুলো নিয়ে গবেষণা হয়নি। কিন্তু আজকে ইউরোপ আমেরিকার গবেষকরা কিন্তু এই হস্তলিখিত পাণ্ডুলিপি নিয়ে তারা করছে, আমরা অসাধারণ করতে গবেষণা পারছি না, গবেষণা আমরা করছে। করতে পারছি না। নিশ্চয়ই সংকট আরো অনেক বেশি গভীরে। আমরা নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আরো বিস্তারিত জানবো পরবর্তী কোনো একটা পর্বে। আজকের মতো ডক্টর সাইমন জাকারিয়া এবং নুরুন নবী শান্ত দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।